নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা ভগবান আছেন। এই সকালবেলাতেও মেয়েটা দিব্যি সহজভাবে খেলেছে, গান গেয়েছে, ঘুরে বেরিয়েছে। 5 বছরের হাসি খুশি চঞ্চল মেয়ে যেমন করে থাকে, তখন বোঝাই যায়নি শরীর খারাপ। ভাত খাবার আগে হঠাৎ বুঝি একটা গাটা একটু গরম ঠেকেছে, অমনি তার মা কিনা তাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে রুগী বানিয়ে দিল। অবাক হয়ে গেলেন নিভাননী। কচি ছেলের জ্বর, যতক্ষণ ঘুরে বেড়ায় ততক্ষণই ভালো। জরাসুর জব্দ করতে পারে না, শুয়েছে দেখলেই চেপে ধরে। এই সামান্য জ্ঞানটুকু নেই অলকার। শুধু কি তাই, স্কুলের গাড়ি ফিরিয়ে দিয়ে এসেই বামুন ঠাকুরকে অর্ডার হলো ডাব আনতে আর ছানার জল করে রাখতে। এমন অনাসৃষ্টি ব্যাপার নিভাননী জীবনে দেখেনি। ফ্যাশনের কি একটু মাত্র থাকা উচিত নয়? ছেলেপুলের সামনে নাম করতে নেই এমন সব শক্ত অসুখ বিসুখের ছানার জল খাওয়াতে হয়, এ তো নিভাননীর জানা। ডাক্তারে যেই রোগীকে দুধের বদলে ছানার জলের ব্যবস্থা দিয়ে যেত, সেই বোঝা যেত রোগ সোজা পথ ছেড়ে বাঁকা পথ নিয়েছে। ছানার জল নামটাই যেন অলক্ষণে অপয়া। নিভাননী হাড়ে হাড়ে জানেন সে কথা। তাছাড়া সর্দি জ্বরে ডাব ছানার জলই কি খুব সুপথ্য? গা গরম হয়েছে, ভাতের বদলে 2টো শুকনো মুড়ি খাক না, না হয়তো 2খানা গরম জিলিপি আর 1 গ্লাস গরম দুধ খাক। আহার ওষুধ দুটোই হবে। এমন ইচ্ছে মতন খাবার জোটেই বা কতজনের? কত ঘরে ছেলেপুলে 1 ফোঁটা দুধ পায় না, 1 টুকরো মিষ্টি পায় না। কি কষ্টেই নিভাননী ছেলেপুলে মানুষ করেছেন। কমগুলি ছেলে মেয়ে তো নয়, নিজের 4টি আর মৃতা ননদের 3টি। কষ্টই করলেন, সার্থক হলো না। নেমোখারামি করে চলে গেল প্রায় সকলেই। যাক, সে আক্ষেপও এখন চাপা পড়ে গেছে। যা দুঃসহ ছিল তা সহজে সয়ে গেল, যা মুখে আনা অসম্ভব ছিল তা অপরের গল্পের মতো অনায়াসে বলা সম্ভব হয়ে গেল। এখন আর সেসব কথা নিয়ে নাড়াচাড়া করেন না নিভাননী। এখন সমস্ত প্রাণটা আবদ্ধ হয়ে আছে দেবু আর দেবুর 2টো মেয়ে ছেলের ওপর। কিন্তু তাই বলে তাদের নিয়ে অসঙ্গত বাড়াবাড়ি করতে হবে? নিভাননীর প্রকৃতিতেই নেই সে জিনিস। বামুন ঠাকুরের মুখে বইয়ের অর্ডার শুনে বিরক্ত হয়ে উপরে উঠে এলেন নিভাননী। বিনা ভূমিকাতেই বলে উঠলেন, বামুন ঠাকুরকে ছানার জলের কথা কি বলেছ বৌমা? বউ অলকা পিছন ফিরে মেয়ের বিছানা ঝেড়ে দিচ্ছিল। শাশুড়ির কথায় মুখটা একটু ফিরিয়ে স্থির স্বরে প্রতি প্রশ্ন করল। হ্যাঁ, ছানার জল করতে বলে এসেছি, তা বলা কি অন্যায় হয়েছে? ন্যায় অন্যায়ের কথা তো কিছু হচ্ছে না বাছা, অমনভাবে কথা কও কেন? কি জানি, ভাবি আপনার কাছে তো আমার সব কাজই অন্যায় হয়ে দাঁড়ায়, তাই আমি জিজ্ঞাসা করছি। দেখো বৌমা, ভাবি তোমাদের কথায় থাকবো না, কিন্তু না থেকেও তো বাঁচি না। বাবলির অসুখে আমি কি নিশ্চিন্ত হয়ে আছি? বলছি, তোমাদের এসব কি কায়দা গো? জ্বরে ছুঁয়েছে কি শক্ত ওষুধের বায়ানাক্কা নিতে হবে? ছানার জল খাবার কি দরকার? অলকা শান্ত সুরে বলে, তাহলে কি করে দেব বলুন? 4টি পান্তা ভাত? বউয়ের বাক্যে যেন কাটা ঘায়ে নুনের ছিটে। নিভাননী ছিটফিটিয়ে উঠে বলেন, কথাগুলো একটু ভেবেচিন্তে বলো বৌমা। পাগলও নয় আর ছন্নও নয় যে জোরো মেয়েকে পান্তা ভাতের ব্যবস্থা দেব। কেন, জগতে কি আর খেতে দেবার জিনিস নেই? অলকা হাতের কাজ সারতে সারতেই বলে, থাকবে না কেন মা, জগৎ জুড়ে আছে। তবে কিনা জগৎ জোড়া খাবার জিনিসও যেমন আছে, জগৎ ভর্তি খাবার লোকও তেমনই আছে। আমার মেয়েটাকে না হয় আমার ইচ্ছে বসেই চালালাম, তাতে তো কারোর ক্ষতি নেই। শুনে চমকে চুপ করে যান নিভাননী। বাবলি অলকার মেয়ে, তাই বটে।
সত্যি, কেন বলতে যান তিনি? বলাটা যখন খাটে না, তখন তো না বলাই উচিত। দেবুর মেয়ে ভালো থাকুক, রোগে ভুগুক, তাতে নিভাননের কি? নিভাননের নিজের কোল থেকে যে তিনটের ছেলে মেয়ে চলে গেছে, কি করতে পেরেছেন? যদিও তখন বড় আফসোস হয়েছিল, উপযুক্ত চিকিৎসার অভাবে, ভালো মতো পথ্যির অভাবে প্রায় বেঘরে গেল, এই ভেবে মাথা খুঁড়ে মরেছেন। কিন্তু এখন বুঝেছেন এসব নিয়তি। নইলে পুরনো কথা মনে পড়লে কি ধৈর্য রাখা যায়? বুবুর অসুখে কোবরেজ ছানার জলের ব্যবস্থা দেওয়ার গোয়ালার কাছে দৈনিক আধপোয়া করে দুধের বরাদ্দ করেছিলেন নিভাননী। তা সে বেশি দিন আর নিতে হয়নি। দুধের প্রয়োজন ফুরালে গোয়ালাটা আর সে দুধের দাম নিতে চায়নি। গোয়ালার এই মহানুভবতার কাহিনী একদিন বউয়ের কাছে গল্প করেছিলেন নিভাননী। বউয়ার সমস্ত গল্প ফেলে আধপোয়া দুধ বরাদ্দের গল্প শুনে হেসেই খুন। এমন অপূর্ব কথা আর কখনো শোনেনি অলকা। তবে নিভাননের ছেলেপুলে মানুষ করার সঙ্গে ওদের ছেলে মেয়ের যত্নর তুলনা করে লাভ নেই। তুলনা করা শোভনও নয়, তুলনা করা তো বোকামি। এত বুঝে সুঝেও তুলনা করেন কেন নিভাননী? করেন না, করে ফেলেন। অবিরত মনের মধ্যে যে তর্কের ঝড় বইছে, মুখে একাধবার তার প্রকাশ হয়ে পড়বে বইকি। বউ খুব সভ্য, ভদ্র, মার্জিত, ঝগড়া করে না, কথা কাটাকাটি করে না, শাশুড়ির ভুল ধারণা শুধরে দেবার চেষ্টা করে না, শুধু এই রকম এক আধটি কথা কয়, যে কথার গুণ হচ্ছে কেটে কেটে নুন লাগানো। বউ বরাবর তো ঘর করেনি নিভাননির কাছে। এতদিন পুনায় কাজ করেছে দেবু, বিয়ে করে পর্যন্ত বউকে সেইখানেই নিয়ে গিয়েছিল। কিছুদিন হলো কলকাতায় বদলি হয়ে এসেছে। আগে ছুটি ছাটায় আসতো, তা ঠিক বোঝা যেত না। এখন প্রতি মুহূর্তেই আঘাত প্রতিঘাত। চলে যাচ্ছিলেন নিভাননী, আবার দাঁড়ালেন। না, তবু মেয়েটাকে একটু ভালো করে দেখে যাওয়া দরকার। তার সাহায্য অলকা চায় না সত্যি, কিন্তু কর্তব্যের ত্রুটিটুকু ধরতে ছাড়বে না। কাছে এসে বাবলির কপালে হাত দিলেন, দিয়ে বোধ করে রোগিণী এবং তার জননী দুজনকেই আশ্বাসদান হিসাবে বললেন, কই বৌমা, জ্বর তো বেশি নেই? অলকা থার্মোমিটারটা ঝাড়তে ঝাড়তে ঘর থেকে এই ঘরে আসছিল। উত্তরে ঠান্ডা গলায় বলল, আমি তো বলিনি মা, 106 জ্বর উঠেছে। কি হয়েছে না হয়েছে নিজেই দেখুন না হয়। থার্মোমিটার দিতে জানেন? নিভাননী অবাক হয়ে গেলেন। অকারণে আর এত সহজে এতখানি অপমান কি করে অলকা? আহত স্বরে বলেন, জ্বর দেখতেও জানি না। হঠাৎ জঙ্গল থেকে তোমাদের শহরে এসে পড়েছি। না, কি ভাবো বলো তো আমাকে? ভাবি না কিছুই, নিজে দেখলে হয়তো বিশ্বাস হবে, তাই বলছি। অলকার কথা শুনে মনে হয় মেয়ের জ্বরটা খুব বেশি প্রমাণ হলেই যেন সুখী হয়। জ্বর দেখা তাপমান যন্ত্রটিকে আলোর দিকে ধরে চোখ কুঁচকে বলে, 3.4। 3? এতটা উঠেছে? জল ঘাঁটা ঠান্ডা হাতে ঠিক বুঝতে পারেননি নিভাননী। কিন্তু অলকার কি আক্কেল, মেয়ের সামনে ফট করে বলে বসল। নিভাননীরা কখনো রোগীর সামনে জ্বর বৃদ্ধির মাত্রাটা ঠিকমতো উচ্চারণ করতেন না, কিছুটা রেখে ঢেকে বলতেন। নিভাননী চোখ টিপে ইশারা করে একটু চড়া গলায় প্রশ্ন করলেন, কত বললে? 100? অলকা কিন্তু এই ইশারা গায়েও মাখল না, স্বচ্ছন্দে উত্তর দিল, তা তো বলিনি, বললাম 103.4। ইচ্ছে করে ভুল শোনানোর কোনো মানে হয় না। নিভাননের মনে হলো কে যেন তার গালে ঠাস করে চর বসিয়ে দিল। ধীরে ধীরে নেমে এলেন নিচে। মনটা আহত ও অপমানে জ্বালা করছে, তবু কর্তব্য চাড়া দিয়ে উঠল মনে। নিজে খেতে বসার আগে একবার ওদের আমিষ রান্নাঘরে উঁকি মারতে গেলেন। নিজে খেতে বসবেন, কে জানে অলকা ভালো করে খাবে কিনা। মেয়েটা মুখের ভাত ফেলে শুতে গেল। বড়া ভাজা খাবো বলে একটু আগে ঠাকুরকে হুকুম করেছিল, সেই বড়া ভাজা হলো, আর খেতে পেল না বাছা। অলকা কি আর খেতে চাইবে? হাজার হোক মায়ের প্রাণ তো। নিভাননেরই যে
এক্ষুনি ভাতের পাথর টেনে নিয়ে বসতে হবে মনে করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। যতই অলকা অগ্রাহ্য করুক শাশুড়িকে, তবু খাওয়া দাওয়ার সময়টা না দেখে কি নিভাননী থাকতে পারেন? দরজায় দাঁড়িয়ে বললেন, ও ঠাকুর, তোমার মায়ের ভাত বেড়ে রাখো, মেয়ের অসুখ করেছে, নামতে দেরি হবে। ঠাকুর কড়াই খুন্তি নাড়তে নাড়তে বলে, ঠিক আছে ঠাকুমা, আপনি ব্যস্ত হবেন না। হঠাৎ নিভাননী অকারণে রেগে ওঠেন, তিক্ত স্বরে বলেন, না, তা ব্যস্ত হব না কেন? আমিও তোমাদের মতন মাইনে করা কাজ বোঝানো লোক কি না, তাই নিশ্চিন্ত হয়ে বসে থাকবো। তার মন প্রাণ ভালো নয়, দেখে শুনে খাওয়াতে হবে না? কই দেখি কি মাছ রেখেছো বৌমার জন্যে? ও কি, কুললে ওই একখানা? কেন? ঠাকুর কড়াইয়ে জল ঢেলে দিয়ে গম্ভীরভাবে বলে, যেমন হুকুম হবে তাই করব তো। এই তো মা বলে গেলেন, ডিমের ঝোল করে রাখছি। নিভাননী থতমত খেয়ে বলেন, বলে গেছে বৌমা? কখন আবার নিচে এলো সে? জানি না বাবা, জানি না। নিজের ভাতের থালার সামনে বসে হঠাৎ দুই চোখ উপচে জল আসে নিভাননীর, আর অবাক লাগে বৌমার মনের ধরন দেখে। মুখের ভাত ফেলে জ্বর এলো মেয়েটার, আর মা এসে রুচি মাফিক খাওয়ার বায়না করে গেছে। কি জানি কি অদ্ভুত মন এদের। কিন্তু নিভাননের কি স্বস্তি আছে? খানিক পরে আবার উঠে আসেন। নাতনির কাছে একটু বসলে যদি বউ খেতে যেতে সময় পায়। ও মা, উঠে গিয়ে তা অবাক, ঠাকুর দোতলায় টেবিলে ভাত ঢাকা দিয়ে গিয়েছিল, বউ খেতে বসেছে, আর কাছে বসে দেবু চা খাচ্ছে। দেবু, কখন এলি? অবাক হয়ে জিজ্ঞেস করে নিভাননী। দেবু তাড়াতাড়ি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বলে, হ্যাঁ, একটু আগেই এলাম, বাবলিটার জ্বর শুনলাম। নিভাননী সন্দিগ্ধ স্বরে বলেন, জ্বর তুই শুনলে কি করে? ওই যে ফোন করেছিল। ফোন করেছিল? বৌমা ফোন করেছিল তোকে? অলকা অপমানে খেতেই থাকে। দেবু বলে, হ্যাঁ, 104-এর ওপর জ্বরটা উঠেছিল। আমি একেবারে ডাক্তার সেনকে কল দিয়ে তবে এলাম, এসে দেখছি জ্বরটা একটু নেমেছে। নিভাননী ছেলের সামনে যেন একটু বুকের বল পান। অনুযোগের স্বরে বলেন, হ্যাঁ গা বৌমা, এমন হয়েছে যে ওকে আপিস থেকে আনিয়েছ, আর আমি একটা মানুষ বাড়িতেই রয়েছি, এতটুকুও জানি না। এবার অলকা কথা বলে, আপনাকে জানালে লাভটা কি হতো? উপায় কিছু বার করতে পারতেন। তোমাদের ধরনে পারি না। নিভাননী রেগে ওঠেন, আমাদের ধরনে পারি। কুঁজোর ঠান্ডা জল মাথায় ঢেলে দেব, হুসহুস করে মাথায় বাতাস দেব, হু হু করে জ্বর নেমে যাবে। তাহলে তো ডাক্তার সেনকে কল দেওয়া ভারী ভুল হয়ে গেছে, বলে মৃদু হেসে উঠে যায় অলকা। মেয়ের গায়ে হাত বুলাতে বুলাতে দেবনাথ বলে, মার সঙ্গে ওভাবে কথা বলে লাভ কি? ওরা সেকেলে মানুষ, বোঝেন টোঝেন কম, চুপচাপ শুনে গেলেই তো হয়। অলকা গম্ভীরভাবে বলে, বিরক্তিকর কথা শুনে বিরক্ত হব না? এত মহাপুরুষ যদি না হতে পারি আর কি করা যাবে বলো? ওপরে এত মায়া দেখান, অথচ নাতি নাতনির খাওয়া পড়া যা কিছু দেখেন তাতেই তো বাড়াবাড়ি, দেখেছে চমকে ওঠেন। রোগে একটু উচিত মতো পথ্যি দেওয়ার হুকুম নেই? জ্বর এসেছে, ডাব ছানার জল কেন মুড়ি দিতে পারো না? শুনলে যদি ভালো না লাগে আমার, কি করবে? গুম হয়ে যায় দেবনাথ, মায়ের ওপর রাগ করে কি বউয়ের ওপর বিরক্ত হয়ে, কে জানে। সন্ধ্যের পর ডাক্তার সেন এলেন। সর্দি জ্বর তা হোক, গোটা কতক পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে দেওয়াই ভালো। নিভাননী তখন সান্দেহিক সেরে ঠাকুরের চরণ তুলসী নিয়ে বাবলির মাথায় বুলিয়ে দিতে এসেছিলেন। দেবনাথ ব্যস্ত হয়ে বলে উঠেছিল, মা, ডাক্তার আসছেন। একটা ইশারা, অর্থাৎ মা তুমি এখন প্রস্থান করো। নিভাননীও ব্যস্ত হাতে কটা চুলওয়ালা মাথার ওপর খানিকটা ঘোমটা টেনে সরে যান। দালানের জানালার ধারে অন্ধকারে দাঁড়িয়ে দেখেন আলোকুজ্জ্বল ঘরের মধ্যে অলকা বিছানায় বসে, মাথায় কাপড় সে না থাকায়। ডাক্তারের সঙ্গে আর স্বামীর সঙ্গে কথা কইছে স্বচ্ছন্দভাবে, কৌতুকের কথায় হেসে উঠছে। বড় ডাক্তার চলে গেল, পিছন পিছন দেবু নামল।
একজোড়া ভারী জুতোর মশমশ শব্দের পিছনে একজোড়া হালকা চোটের শব্দ, যেন বরদা তার বড়া ভয়ঙ্কর বাণীর কাছে অসহায় জীবের সকাতর প্রার্থনায় মৃদুবাণী। এরকম শব্দ শুনলেই বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে। নিভাননী হরিনামের মালা গাছটা হাতে নিয়ে মনঃসংযোগের চেষ্টা করেন, কিন্তু করতে পারেন না। কিছুক্ষণ পরেই আবার আর একজন ডাক্তার। এর মানে কি? তবে তো ব্যাপার সোজা নয়। মালা কপালে ছুঁয়ে উঠে পড়েন, আবার দালানে দাঁড়িয়ে দেখেন। এ ডাক্তার ইঞ্জেকশন দিল বাবলিকে? না, নিশ্চয়। নিভাননের ভাঙা কপাল আবার ভাঙবার জোগাড় হচ্ছে। ডাক্তার চলে যেতেই নিভাননী ছেলের হাত ধরে প্রায় কেঁদে ফেলে বললেন, তোরা কি আমার কাছে কিছু লুকোচ্ছিস দেবু? আমার বাবলির কি অসুখ বেশি হয়েছে? অসুখ বেশি হতে যাবে কেন? হাত ছাড়িয়ে নিল দেবু। তবে যে ফুঁড়ে ওষুধ দিল, উপরে উপরে ডাক্তার এলো, তোরা আমায় চাপছিস? নিশ্চয়ই অসুখ বেশি। যাতে বেশি না হয়ে ওঠে তারই ব্যবস্থা করা হচ্ছে। ব্যস্ত হচ্ছ কেন মিছিমিছি? বলে পিছন ফেরে দেবু। নিভাননী আশা করেছিলেন মেয়ের অসুখে বিমর্ষ দেবু মায়ের কাছে সহানুভূতির আশায় হয়তো একটু কাছাকাছি অন্তরঙ্গতায় এসে পড়বে, হয়তো কাতর হয়ে প্রশ্ন করবে, মা কি হবে বলো তো? ভয় কি বাবা, ভগবান আছেন বলে ছেলেকে সস্নেহ সান্ত্বনা দেবেন নিভাননী। ভাবতে গিয়ে হঠাৎ যেন খটকা লেগে যায়। ভগবান কি সত্যিই আছেন? তা যদি থাকেন তাহলে নিভাননের তিনটি ছেলে মেয়ে থাকলো না কেন? কিন্তু আশ্চর্য, মনের মধ্যে এত সংশয়, এত অভিযোগ, তবু দুঃখের সময়, বিপদের সময় বুকের মধ্যে কোথা থেকে যেন ভরসা যোগায় ভগবান আছেন। দেবনাথ নিজের কাজে চলে যাচ্ছিল। নিভাননী আবার পিছু ডাকেন, অসুখটা কি বলল ডাক্তার? বলবার কি আছে, সাধারণ সর্দি জ্বর, কালই ছেড়ে যেতে পারে। এর চাইতে আশ্বাসের বা আনন্দের কথা আর কি আছে? সাধারণ জ্বর, কালই ছেড়ে যেতে পারে, শুনে হরিলুঠ মানত করার মতো কথা। এক কথায় হঠাৎ এত রাগ হয়ে যায় কেন নিভাননীর? একটু সর্দি জ্বর, ছোট ছেলেপুলের যা সর্বদাই হয়ে থাকে, তার জন্য এত সমারোহ, এত আড়ম্বর? থাকতে পারলেন না নিভাননী, বলে ফেললেন। বলা সঙ্গত হচ্ছে না বুঝেও আপনি মোড়লের মতো বলে ফেললেন, তবে তোদের কি সবটাতেই বাড়াবাড়ি দেব? বউয়ের পরামর্শ শুনে শুনে তুইও উচ্ছন্ন গেলি একেবারে। শুনল, সারা কি নিল পাড়া। হ্যাঁ, মেয়েকে একবেলা একটু জ্বরে ছুঁয়েছে কি 7 রাজ্যের ডাক্তার এনে জড়ো করেছিস। টাকা 4টি না হয় হয়েছে, তাই বলে যেইখানে সেইখানে ছড়িয়ে ফেলে দিবি? উচিত অনুচিত দেখতে হবে না? ঠিক এরকম না হলেও এক ধরনের কথা তো বলেই থাকেন নিভাননী। কই, দেবনাথ তো কখনো প্রতিবাদ করে না। আজ হঠাৎ এত বড় কথাটা বলে বসলো কেন? আজকে সারা দিনের উদ্বেগ, অশান্তি ইত্যাদির ফল, না অলকা দীর্ঘদিনের সাধনার ফল? রুক্ষ স্বরে বলে উঠে দেবনাথ, তাহলে তোমার মতে উচিতটা কি মা? তোমাদের মতন পয়সা খরচের ভয়ে ছেলে মেয়েকে বিনা চিকিৎসায় ফেলে রেখে মরতে দেওয়াই উচিত কর্তব্য? চমকে ওঠেন নিভাননী। বিস্ময়ার্ত কণ্ঠে বলে ওঠেন, কি কি বললি তুই? পয়সা খরচের ভয়ে বিনি চিকিৎসায় ছেলে মেয়ে মেরে ফেলেছি আমি? আমি পয়সা খরচের ভয়ে? এ কথা তুই বললি আজ? দেবু বেজার মুখে বলে, তুমি বলতে বাধ্য করলে মা, তোমার কাছেই শোনা, নিজে মুখেই তুমি বলেছ বুবুর অসুখে অঘোর কবরেজের 2টো হজমি বড়ি, তাও জটিনি নিয়ম করে। আমি না হয় ছিলাম না, চোখের আড়ালে গিয়ে বসেছিলাম, বাবা তো তখন ছিলেন। অমলি জন্মের শোধ একটা ডালিম খেতে চেয়ে খেতে পাইনি, এ কথা সত্যি নয়? দেবুই কি নিষ্ঠুর! অনেকদিন আগে মরে যাওয়া ছোট্ট বোনটির কথা এভাবে তুলতে গিয়ে দুচোখ তার অশ্রুসিক্ত হয়ে আসে কেন তবে? মমতা আছে, কিন্তু অবুঝকে মমতা করা কি নেহাত সহজ?
বিলেতে যাবার আগে ছোট্ট বোনটিকে অনেক পুতুল খেলনার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল বেচারা। এসে আর দেখতে পায়নি অমলিকে। সেই দাগা সে ভুলতে চায়, মেয়ে যা চায় তাই দিয়ে। সত্যি প্রায় বিনা চিকিৎসায় মারা গেছে অমলা। নিভানুনি বলেছিলেন, বড় মর্ম জ্বালায়। কৃতিপুত্রের কাছে বর্ণনা করেছিলেন এই করুণ কাহিনী। সে বর্ণনার মধ্যে দুঃখের চাইতে বেশি ছিল জ্বালা, আক্ষেপের চাইতে বেশি ছিল স্বামীর ওপর অভিযোগ। কেঁদে কেঁদে বলেছিলেন, দেবু যদি দেশের বাইরে না গিয়ে থাকতো তাহলে হয়তো অমলি বুবু পালাতে পারতো না। হায়, নিজের নিক্ষিপ্ত স্বর যে এমন করে নিজের গায়ে সে লাগবে সে কথা কি ভেবেছিলেন নিভাননি? রাগে দুঃখে সমস্ত শরীর কেঁপে ওঠে তার। অকথ্য বিস্ময়ে আবার বলে ওঠেন, তুই এ কথা বলছিস দেবু? বলতে তোর মুখে আটকালো না? সংসারের অমন হাড়ির হাল হয়েছিল কার জন্যে? তিনি তো রাজা উজির ছিলেন না যে সহজে স্বচ্ছন্দে ছেলেকে বিলেতে পাঠাবেন। সংসারকে নিগড়ে ছিবড়ে করে সব সারটুকু পাঠাতে হয়নি তোকে? দেবনাথ উদ্ধত হয়, নিষ্ঠুরও হয়। তবু এতখানি অপমান সেও গায়ে মেখে থাকে না। বলে, কাঙালের ঘোড়ারোগ হলে ওই রকমই হয় মা। এমন যাদের অবস্থা ছেলেকে বিলেতে পাঠাবার স্বাদই বা তাদের হয় কেন? আশ্চর্য, সে ঋণ আর আমার শোধ হচ্ছে না আজ পর্যন্ত। নিভাননি মিনিট দুই অসাড়ের মতো তাকিয়ে বসে থেকে আস্তে আস্তে উঠে জপের মালাটা পেড়ে নেন। চুপ করে বসে থাকাটা অস্বস্তিকর, লোকের চোখে পড়ে যেতে হয়। তার চাইতে একরকম সুবিধে, বসে থাকার একটা মানে দেখানো যায়। দ্রুত তালে ঘুরতে থাকে মালাটা, সংখ্যা ঠিকঠাক থাকে না। কাঙালের ঘোড়া রোগ, তাই বটে। আর সে রোগ হয়েছিল শুধু একা নিভানুনিরই। বিলেতে যাওয়ার কথাই দেবু অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। স্বামী শুধু লাঠালাঠি করতে বাকি রেখেছিলেন। তবু নিভানুনি সংকল্পচ্যুত হয়নি। ছেলে কৃতি হয়ে ফিরুক, আবার সব হবে। স্বামীকে চুপ করিয়ে দেবার অস্ত্র ছিল। তিনি যে তার তিনটে ভাগ্নে ভাগ্নিকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, স্কুলের মাইনে দিচ্ছেন, তাতে খরচ হচ্ছে না? নিভাননের ছেলে মেয়ের ভাগ থেকেই তো কাটা যাচ্ছে সে খরচটা। তবে নিভাননি কেন শোধ নেবেন না? শোধ নেওয়া নিয়েই তো জগৎ। মায়ে একটা অবুঝ কথা বলে ফেললে ছেলে তার শোধ না নিয়ে ছাড়ে? চোখ বুজে মালা ঘুরিয়ে যান নিভাননি। তিনি স্বামীর ওপর শোধ নিয়েছিলেন, আর ছেলে তার উপর শোধ নিল। কিন্তু কিন্তু এত বড় অপমানের শেলটা যে মার বুকের ওপর বসিয়ে দিলি তুই, একবার ভাবলি না ভগবান আছেন? ভাবলি না তার আসল নাম দর্পহারি? ভালো চিকিৎসা করালেই যদি নিয়তির হাতে এড়ানো যেত তাহলে আর রাজার ঘরে জম মাথা গলাতে পারতো না। 5টা ডাক্তার এনে ফেললেই কি সাধারণ জ্বর অসাধারণ হয়ে উঠতে আটকায়? তখন কাকে দোষ দিবি? তখন সন্তান শোক যে কি জিনিস তা যদি... সহসা শিউরে উঠে ষাট উচ্চারণ করে হাতের মালাটা শক্ত করে বাগিয়ে ধরেন নিভাননি। যেন পাহাড়ের রাস্তায় অন্য মনা হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ গভীর খাদের দিকে নজরে পড়ে গেছে। ভাগ্যিস পড়ে যাননি। উফ, ভগবান আছেন। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ভগবান আছেন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।